রুদ্র হৈমীকে চুপ করে বসিয়ে দিল। তারপর ফোন করলো সুবর্ণাকে। হৈমীর খাওয়ার এই পরিবর্তন জানাতেই সুবর্ণা বলল, এগুলো চিন্তার কোনো বিষয় না। এমন রুচির পরিবর্তন হবে যা আগে পছন্দের তালিকায় ছিল তা অপছন্দের তালিকায় চলে যাবে। কখনো খুব খাবে, কখনো বা একেবারে খাবার রুচি চলে যাবে। রুদ্র মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তখন হৈমী রুদ্রের কানের কাছে এসে ফিসফিস করে বলল, আপুকে জিজ্ঞেস করুন তো, পেটে কিছু বুঝি না কেন? বাবু যদি থাকে তাহলে বুঝি না কেন? রুদ্র বোকার মতো হৈমীর কথায় তাল মিলিয়ে প্রশ্ন করলো সুবর্ণাকে। তার প্রশ্ন শুনে সুবর্ণা অট্টহাসি দিল, বলল, সিরিয়াসলি রুদ্র, তুই এখন ঠিক বাচ্চাদের মতোই করছিস। তোর প্রশ্নগুলো বাচ্চাদের মতোই হয়ে গেল। আরে গাধা, বাচ্চার হার্টবিট আসে ৩-৪ মাসে, সেখানে তোর বইয়ের কেবল ২ মাস। হার্টবিট আসেনি বাচ্চার, এখনই রেসপন্স কি করবে? রুদ্র কঠিন চোখে তাকালো হৈমীর দিকে। হৈমী চেঁচিয়ে বলল, দেখুন, একদম রেগে তাকাবেন না। এর আগে কি আমি 10 বাচ্চার মা হয়েছি যে আমি এসব জানবো? হৈমীর কথা শুনে সুবর্ণা হাসতে হাসতে রুদ্রর কান যেন ফাটিয়ে ফেলেছে এমন অবস্থা। বিরক্ত হয়ে ফোন কেটে দিল রুদ্র। হৈমী মুখটা কাচুমাচু করে বসে রইল। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, রেডি হও, হসপিটালে যাব। আসার সময় সবার জন্য মিষ্টি নিয়ে আসবো। হসপিটালে যেতে হবে কেন? আমি যাব না। নয়ন আসবে একটু পর, নয়না আপু আসবে। আমি যাব না, আপনি যান। আশ্চর্য, পরীক্ষা কি আমার করবে নাকি নাকি তোমার করবে? এত বেশি বুঝো কেন? রেডি হতে বলেছি, রেডি হও। কেন সব পরীক্ষা আমি একা করব কেন? সব কি বাচ্চার মায়ের ঠেকা নাকি? পারবো না আমি। আপনি গিয়ে পরীক্ষা করুন, আমি করতেও যাব না। হৈমী, দাঁত কিরমির করে বলল রুদ্র। হৈমী জিভে কামড় দিয়ে ছুটে কাবাট খুলে নিজের কাপড় বের করতে করতে বলল, যাচ্ছি যাচ্ছি। এত রেগে যাচ্ছেন কেন সবসময়? প্রেগনেন্ট মহিলাদের সাথে সবসময় রেগে কথা বলতে নেই। দৌড়াচ্ছ কেন তুমি? কথা না শুনলে হাত পা বেঁধে রাখবো, এই বলে দিলাম। ধীরে চলাফেরা করো। হৈমী থেমে গিয়ে পেছন ঘুরে খিলখিল করে হেসে উঠল। রুদ্র আর চোখে একবার সেই হাসি দেখে নিজের কাজে মন দিল। বিড়বিড় করে বলল, এই মেয়ে জীবনে ঠিক হবে না। ডক্টর দেখে গাড়িতে গিয়ে বসলো রুদ্র আর হৈমী। মিষ্টি কেনার দায়িত্বে আছে আবির আর নীরব। সাদমান গেছে হৈমীর জন্য খাবার কিনতে। রুদ্র তাকে বলে দিয়েছে বাড়িতে ফুচকা বানাতে, যা যা লাগবে সব কিনে আনতে। বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়াবে সে হৈমীকে, তবুও বাইরে খেতে দেবে না। বাড়িতে যেতে নয়ন আর নয়নাকে পাই হৈমী। পুরো বাড়ি যেন রমরমা হয়ে গেল। সকলের চোখে মুখে খুশি উপচে পড়ছে। সুরভি বেগম আর নয়ন মিলে ফুচকা বানিয়ে ফেললো। ফুচকা সবাই খেতে পারলো, হৈমী খেতে পারলো না। একবার মুখে দিতেই বমি হলো তার। বমি হয়ে গলা ব্যথা হয়ে গেছে হৈমীর। রুমে বসে কাঁদছে সে। তার পাশে নয়না। নয়নারও অনেক সমস্যা হয়। শুরুতে তারও বমি হতো, কিন্তু এখন কমে গেছে। 7 মাস পড়বে তার। ইদানিং পেটে পেন হয় মাঝে মাঝে। সে সেসবই হৈমীকে বোঝাচ্ছে। এরকম অনেক সমস্যা হবে, অল্পতে ভেঙে পড়া যাবে না, এভাবে কাঁদাও যাবে না, তাহলে শরীর খারাপ করবে, বাবুও অসুস্থ হয়ে যাবে। নয়নার বোচানেতে চুপ করলো হৈমী। কিছুক্ষণ পর সুরভি বেগম এক বাটি আঙুর নিয়ে এসে বলল, দুবউ খেয়ে নাও তো ঝটপট। নয়না মিষ্টি করে হাসি দিয়ে বাটিটা নিয়ে হৈমীর সামনে বসলো। নিজে মুখে দিয়ে হৈমীকে ইশারা করলো নিতে। হৈমীর খেতে ইচ্ছে করছে না, তবুও কয়েকটা নিল মুখে। রুদ্র হৈমীর অবস্থা দেখে সুবর্ণাকে 3 বার ফোন করেছে। সে বারবার তাকে বুঝিয়েছে এটা স্বাভাবিক, এতে ভয়ের কিছু নেই, যা খেতে পারবে তাই খাওয়াতে বলে দিয়েছে। সুরভি বেগম রুদ্রকে এই বাড়ি থেকে যেতে নিষেধ করলেন। নয়নার পাশে তার শাশুড়ি আছে, তার নিজের মা আছে। তাছাড়া নয়না যথেষ্ট ম্যাচিওর এবং বাচ্চা নেওয়ার জন্য শারীরিক এবং মানসিকভাবেও স্ট্রং সে। আর হৈমী এসবে কতটা ভীতু হয়ে আছে তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। যতই লুকানোর চেষ্টা করুক, মারাত্মক ভয় পাচ্ছে সে। প্রেগনেন্সির শুরুতেই এই অবস্থা, আর কয়েক মাস পর কীভাবে কী হবে তা ভাবতেই গা শিউরে উঠছে সুরভি বেগমের। রুদ্ররও টেনশন হচ্ছে বারবার। মনে হচ্ছে অনেক বড় ভুল করে হয়ে গেল তার দ্বারা। আবার বাবা হওয়ার লোভটাও সামলাতে পারছে না। মায়ের কথায় সমর্থন দিয়ে সে আর গেল না, কিন্তু কয়েকদিন থাকার পর বুঝলো হৈমীকে নিয়ে আলাদা থাকাই ভালো। বউ আর বাচ্চাকে নিজে একা ঠিক সামলাতে পারবে সে। তবুও কারো কোন নজরে পড়তে দিতে চায় না বউ বাচ্চাকে। দাদির চাহনি ঠিক লাগলো না তার। হয়তো কিছু বলবে না বা করবে না, তবুও তার মনের অসন্তুষ্টির জন্য তার বউ বাচ্চার কোনো ক্ষতি হোক সে চায় না। বৃদ্ধ মানুষের অসন্তুষ্টির কারণে না জানি কোন বিপদ ঘটে যায়। নানা রকম চিন্তা করেই হৈমীকে নিয়ে সুখ নিরে চলে যায় রুদ্র। হৈমীর 5 মাস রানিং। ইদানিং অনেক সমস্যা হচ্ছে তার।
পেটটা খানিক উঁচুও হয়েছে। মাঝে মাঝে পেন উঠলে তার অবস্থা এমন হয় যে একদিকে হৈমি কাঁদে, অন্যদিকে হৈমিকে জড়িয়ে ধরে রুদ্র কাঁদে। যখন পেন শুরু হয় চোখ মুখ লাল হয়ে যায় হৈমির, ব্যথায় কুকাতে থাকে কেমন, যা দেখে রুদ্রের মাথা আর ঠিক থাকে না। এমনও হয় কখনো কখনো রাতে ঘুমাতে পারে না, কেমন ছটফট করে অস্বস্তিতে ভোগে, কান্নাকাটি করে খুব। কি করলে ভালো লাগবে সেটা করারই চেষ্টা করে রুদ্র। সারা রাত কোলে নিয়ে রুমে না হয় ছাদে ঘোরাঘুরি করে। নতুন বাড়ির এক সাইড কমপ্লিট, কিন্তু তারা সেখানে ওঠেনি। বাচ্চা হলে সপরিবারে উঠবে, এটাই প্ল্যান। চোখনিরের বাচ্চাদের জন্য রুদ্র 5 জন পুরুষ আর 5 জন মহিলা নিয়োগ দিয়েছিল। ফাঁকা কিছু জমিতে টিন শেড বিল্ডিংও করেছে। বলতে গেলে বেশ বড়সড় আশ্রমই তৈরি করে ফেলেছে সে। ভবিষ্যতে হৈমি যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তো এখানে যে স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে শিক্ষিকা হিসেবে জয়েন করতে পারবে। সবটা রুদ্রর প্ল্যান মাফিক হচ্ছে। তবে ইদানিং সে তেমন রাখতে পারে না। চোখের সামনে হৈমির কষ্ট দেখে তার রাগ কমে গেছে অনেকটাই। সেদিন রাতে ব্যথায় ছটফট করছে হৈমি। নিজের শরীরের সাথে এমন কঠিন লড়াই করে একটা মেয়েকে মা হতে হয়। অবাক হয়ে যায় রুদ্র। নিজের স্ত্রীকে সামনে থেকে এমন অবস্থায় না দেখলে হয়তো কোনোদিন সে জানতেই পারত না তার মায়ের যন্ত্রণাটা, এই পৃথিবীর প্রত্যেকটা মায়ের লড়াইয়ের কথাটা। তাকেও তার মা ঠিক এমনটাই কষ্ট করে জন্ম দিয়েছে ভাবতেই বুকটা কেঁপে ওঠে। দূর হয়ে যায় মায়ের প্রতি সব অভিমান, সব অভিযোগ। মায়ের ভালোবাসা নিয়ে কত কত শত প্রশ্ন ছিল মনে, কত শত অভিযোগ, সবটাই দূর হয়ে গেছে আজ। যে মা এত যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে তাকে, সেই মা তাকে ঠিক কতটা ভালোবাসে, সে মায়ের ঠিক কতটা প্রিয় সে তা আর বলে বা দেখিয়ে বোঝাতে হবে না। এখন প্রায় প্রতিদিন মায়ের সাথে সকাল বিকাল কথা হয় রুদ্র। সপ্তাহে একদিন দেখা করেও আসে। মাঝে মাঝে শুকনিরেও নিয়ে আসে মাকে। যখন শুকনিরে আসে সুরভি বেগম, তখন তার কোলে মাথা রেখে গল্প শুনে রুদ্র আর হৈমি। তখন মনে হয় পৃথিবীতে তাদের থেকে সুখী আর কেউ নেই। নয়নার ডেলিভারি হয়েছে রাত 10টায়, মেয়ে হয়েছে তার। সকাল হতে না হতেই হৈমির বায়না সে বাবু দেখতে যাবে। রুদ্র খুব বুঝিয়েছে এই অবস্থায় যেতে হবে না, কিন্তু হৈমি নাছোড় বান্দা, সে যাবেই। তাই হসপিটালে নিয়ে গিয়ে দেখিয়ে আনে বাবুকে। দেখতে দেখতে কেটে যায় 2 মাস। 2 মাসে হৈমির পেট আরও উঁচু হয়ে গেছে। এসেছে চেহারায় নাদুস নুদুস একটা ভাব। দাদির ভাষ্যমতে একদম গোর হয়ে গেছে সে। হাত পা ফুলে ফুলে গেছে কেমন। ইদানিং হাঁটা চলায়ও সমস্যা হয়, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। রুদ্ররও কাজের চাপ বেশি। ইদানিং এই সপ্তাহে পুরোটাই ব্যস্ত থাকবে সে, তাই সুরভি বেগম এসেছেন। সকালে বেরিয়ে গেছে রুদ্র। হৈমি বিছানার সামনে মেঝেতে বসে আছে আর সুরভি বেগম তার মাথায় তেল দিয়ে বেনি করে দিচ্ছেন। চুলগুলো উঠে কেমন পাতলা হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মামা ভাব বুঝে একেই বলে ভেবেই কষ্টের মাঝেও হেসে ফেলে হৈমি। ছোট থেকে সে কথায় আঘাত অনেক সহ্য করেও একটা সুইয়ের আঘাত সহ্য করতে পারি। আজ তার বাবুর দেওয়া কিক ঠিকই সহ্য করতে হচ্ছে। রুদ্র হৈমি দুজনেই বুঝে গেছে বাবা মা হওয়া সহজ কথা। হৈমি তো সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারে মাতৃত্বের স্বাদ গ্রহণ করা মানে পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধে জয়ী হওয়া। আর সেই যুদ্ধ এখন করছে সে। তার এই যুদ্ধে তার স্বামী যেভাবে তাকে সাপোর্ট করছে, জয়ী হতে না পারলে তার স্বামীর ভালোবাসাকে অপমান করা হবে। তার স্বামীর মান রাখতে হলেও জিততে হবে তাকে। একটি সুখী পরিবার উপহার দিতে হবে তার রাগী গম্ভীর বদমেজাজি আপন সেই মানুষটাকে। এইসব ভেবে নিজের কষ্টগুলোকে নিয়ন্ত্রণ করে হৈমি। 8 মাস পড়ল। যত দিন ঘনিয়ে আসছে তত ভয় আষ্টে জড়িয়ে ধরছে হৈমি আর রুদ্রকে। রাত বাজে 2টো। পেটে ব্যথায় ছটফট করছে হৈমি। শুধু পেটে না, হাত পা ঘাড় ব্যথায় অকুলান সে। মেঝেতে বসে আছে রুদ্র, তার বুকে মুখ গুজে বসে আছে হৈমি। কখনো হাত কখনো ঘাড়ের দিকে আস্তে আস্তে টিপে দিচ্ছে রুদ্র। হৈমি একটু আরাম পেয়ে বুকে মুখ গুজে ঘুমানোর চেষ্টা করছে। যখন বুঝলো ঘুমিয়ে গেছে তখন ওভাবেই কোলে করে নিয়ে উঠে বিছানায় নিয়ে শুইয়ে দিল। চোখ মেলে তাকালো হৈমি। রুদ্র অসহায় চোখে চেয়ে জিজ্ঞেস করলো, ঘুমাওনি? হৈমির চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। রুদ্র তার দিকে ঝুঁকে চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু খেলো। হৈমি ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্রর চোখ মুখ লাল হয়ে গেল। মেয়েটাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে শুধুমাত্র তাকে বাবা হওয়ার সুখ দেবে বলে। ভাবতেই বুকটা হু হু করে উঠল তার। আগে যদি জানতো মা হওয়ার পেছনে এই তীব্র যন্ত্রণা ভোগ করার কথা, তাহলে কোনোদিন এমন আবদার সে করতো না। সারা জীবন হৈমিকে নিয়েই কাটিয়ে দিত। তবুও তার প্রিয়সীকে এমন যন্ত্রণা সহ্য করতে দিত না সে। হৈমি যখন বুঝলো রুদ্রও কেঁদে ফেলবে তখন নিজেকে সামলে নিল। এই কয় মাসে বেশ বুঝেছে রুদ্র তাকে ঠিক কতটা ভালোবাসে। সে জীবনেও কোনোদিন শোনেনি প্রেগনেন্সিতে বউয়ের পেন উঠলে বর কাঁদে।
কিন্তু নিজের চোখের সামনে নিজের বরকে কাঁদতে দেখেছে। এত ভাগ্য নিয়ে সে জন্মেছিল জানা ছিল না তার। তার রাগী বদমেজাজি কর্কশ রোবট মার্কা বরটার মাঝেও এত ভালোবাসা দিয়েছে উপরওয়ালা। বাবু পেটে না এলে জানতেই পারত না সে। আ কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? রুদ্রের ভয়ার্ত মুখ দেখে হৈমি মনে মনে হাসলো আর পেটের দিকে ইশারা করলো। রুদ্র আর কোনো কথা না বলে তার পরিহিত মেক্সিটা খুলে বুকের দিকে ঢেকে দিয়ে পেটটা খোলাই রাখলো। কিছুক্ষণ চুপ করে পেটের দিকে চেয়ে থেকে বেশ শাসানো গলায় বলল, দেখো বাবু, এত জ্বালাবি না মাকে। মায়ের কষ্ট কেন বুঝিস না বলতো? এটুকুন মাকে কেউ এত কষ্ট দেয়? রুদ্র শাসানি বাক্য শুনে শব্দ করে হেসে উঠল হৈমি। একটু আগে ব্যথার অ্যাক্টিং করলেও শব্দ করে হাসায় পেটে চাপ পড়ে সিরিয়াস ব্যথায় আর্তনাদ করে ওঠে। রুদ্র হৈমি বলে চিৎকার দিয়ে এক হাতে হৈমির মাথায় হাত বুলায় তো আরেক হাতে পেটে। কান্নার মাঝে হেসে ফেলে হৈমি, বলে ভয় না পেতে একটু ব্যথা হচ্ছে। রুদ্র চোখ দুটো ঝাপসা হয়ে আসে, পাগলের মতো চুমু খায় হৈমির কপালে গালে। আদর করতে থাকে সীমাহীনভাবে। পেটের ওপর কয়েকটা চুমুকে আবার চলে যায় মুখের কাছে। কপালে চুমু দিয়ে গলায় কয়েকটা চুমু খায়। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আর বাবু নিব না আমরা, একটাই ব্যাস। বাচ্চা একটা যে কথা 10টা সে কথা। কষ্ট ভোগ একবারই করো। আর না, অনেক শিক্ষা হয়ে গেছে আমার, অনেক শিক্ষা পেয়েছি আমি। প্রতিটা সেকেন্ড প্রাণ হাতে নিয়ে আছে। হাল্লা করে 2 মাস গেলেই বাঁচি। প্রায় 15 দিন লেগেছে মাহির আর মাহিরের বাবা নিয়াজ খানকে পটাতে, অথচ আসল লোককেই পটাতে পারেনি সাদমান। নয়নের সেই এক কথা, এত বাচাল ছেলে সে বিয়ে করবে না। এই কথা রুদ্রের কানে যেতেই রুদ্র নয়নকে ফোন করে সুখনীরা আসতে বলে। হৈমি আর নয়নকে সামনে বসিয়ে জিজ্ঞেস করে, আমি যদি একটা বাচ্চাল মেয়ে বিয়ে করে সংসার করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? উত্তরে নয়ন বলে, আপনার মতো আমার ধৈর্য নেই ভাইয়া। ওদের দুজনের কথা শুনে হৈমি তো ক্ষেপে আগুন হয়ে যায়। কি সর্বনেশে ব্যাপার! তার নিজের স্বামী, তার নিজের বেস্ট ফ্রেন্ড মিলে তাকে এভাবে অপমান করছে, সে কিনা বাঁচা। এই দিন দেখার জন্য নয়নকে বেস্ট ফ্রেন্ডের জায়গা আর তার স্বামীকে বাবা হওয়ার সুখ এনে দেওয়ার জন্য এত কষ্ট করছে সে। রুদ্র নয়নকে বেশ বোঝায়। সাদমান ছেলে হিসেবে কেমন তাও জানায়। যেহেতু সে রুদ্রের বন্ধু, সেহেতু তার বিষয়ে রুদ্র থেকে ভালো কেউ জানে না। একটু দুষ্টমি ফাজলামি যাই করুক, তেমন কোনো খারাপ রেকর্ড নেই। কোনো মেয়ের সাথে গভীর সম্পর্কেও জড়ানি সে। সব শুনে নয়ন কিছু বলে না, বাড়ি চলে যায়। রুদ্রও তাকে সময় দেয়। নয়ন চলে যাওয়ার পর রুদ্র রুমে এসে দরজা লাগিয়ে হৈমির দিকে তাকাতেই মুচকি আসে। হৈমি রেগে বোম হয়ে আছে, বেশ বোঝে সে। রাগের কারণেও তার জানা, তাই হৈমির পাশে গিয়ে বসে বলে, বউ একটু বাচ্চার হলে সমস্যা নেই, বউ তো অনেক কাছের। এই যে আমার বাচ্চাকে কত যত্নে আগলে রেখেছে। বলে পেটে আলতোভাবে হাত রাখে। এক ঝটকায় হাত সরিয়ে দেয় হৈমি। বিছানা থেকে আস্তে করে উঠে দাঁড়ায়। কোমরে হাত রেখে যেতে যেতে বলে, এই বাচাল মেয়ের সাথে আপনার থাকতে হবে না। আমি আর আপনি আজ থেকে আলাদা থাকবো। আর ওই নয়নের বাচ্চাকে বলে দেবেন সে যেন আমার সামনে না আসে। আমি আর আমার বাচ্চা আজ থেকে একা। রুদ্র উঠে গিয়ে হৈমিকে পেছন থেকে কোলে তুলে নেয়। তারপর বাথরুমে ঢুকে গিয়ে তাকে মোড়ায় বসিয়ে দিয়ে বালতি থেকে মগে পানি নিয়ে তার মাথায় ঢেলে দেয়। চেঁচিয়ে ওঠে হৈমি। রুদ্র গম্ভীর গলায় বলে, কোনো কথা না, গোসলের টাইম হয়ে গেছে। করবো না গোসল আমি। বলে উঠে যেতে নিলে রুদ্র জোর করে বসিয়ে দেয়। চোখ গরম করে তাকাতেই হৈমি চুপ করে বসে থাকে। রুদ্র তার গায়ে সাবান মাখতে মাখতে বলে, গোসল করে খেয়ে দিয়ে যেখানে খুশি যাও। যাবে তো এই ঘর ও ঘর বাপের বাড়ি, এত ঢং কিসের? হৈমি কিছু বলে না, আর মন তার খারাপ হয়ে গেছে। রুদ্র নিজের মতো তাকে গোসল করিয়ে দিয়ে কাপড় পরতে হেল্প করে। বাথরুম থেকে বেরিয়ে এলাকে মেসেজ করে খাবার পাঠাতে বললেই এলা নিজেই খাবার নিয়ে আসে। রুদ্র নিজেও গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে দেখে বউ তার খাবার বেড়ে বসে আছে। মৃদু হেসে তার পাশে গিয়ে বসে দুজনে একসাথেই খেয়ে নেয়। অবশেষে নয়ন রাজি হয় বিয়েতে। তাদের বিয়ের দিনও এসে পড়ে। হৈমিরও ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। এই সময় হাঁটাচলা একেবারেই কষ্টকর। তবুও নয়নের বিয়ে সে কি করে মিস দেয়? কিন্তু রুদ্রও জানিয়ে দেয় নয়নদের বাড়ি গিয়ে থাকা যাবে না। বিয়ের দিন খুব সকালে যাবে। নয়নকে উঠিয়ে দেওয়ার পরই এসে পড়বে তারা। নিজের শারীরিক কন্ডিশন বুঝে হৈমিও আর বায়না করে না। পার্লারের মেয়েরা নয়নকে সাজাচ্ছে। বড় পেটটা নিয়ে বসে থাকতে পারছে না আর হৈমি। বিছানায়ও মানুষজন বসে আছে। তার কেমন ফাঁপল লাগছে। নয়নকে বলে রুম ছেড়ে বেরিয়ে যায় সে। বেশি কথা বলতে পারে না, হাঁপিয়ে যায়। বেশি হাঁটাহাঁটিও করতে পারে না। ফোনও সাথে নেই যে রুদ্রকে ফোন দেবে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে রুদ্রকে ছাড়া এক মুহূর্ত থাকাও যেন দায় হয়ে পড়েছে। একটু খারাপ লাগলেই রুদ্রের সান্নিধ্য পেতে ইচ্ছে করে খুব।
এই পৃথিবীতে তার জন্য সবথেকে নিরাপদ মানুষ রুদ্র। সবচেয়ে নিরাপদ জায়গা রুদ্রর বুক, তা বোঝার বাকি নেই তার। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে ধীর পায়ে হাঁটে হৈমি। কোনো রকমে কোন রুমে যাবে বুঝতে পারছে না। যেখানে যায় সেখানেই গিজগিজে মানুষ। আশেপাশে চেয়ে দেখে সবাই ব্যস্ত। না পেরে এক হাতে দেওয়ালে ধরে আরেক হাতে কোমরে রেখে ঘন ঘন শ্বাস নিতে থাকে। তাকে অমন অবস্থা দেখে ছুটে আসে মাহির। সে বাবুচিদের ওখানেই ছিল। কাজের ফাঁকে নজরে পড়ে হৈমিকে। কাছে এসে জিজ্ঞেস করে, হৈমি, তোমার কোনো সমস্যা হচ্ছে? রুম থেকে বের হয়েছো কেন? শরীর খারাপ লাগছে? মায়ের ভাইয়া, আমাকে একটু ফাঁকা রুমে ব্যবস্থা করে দাও না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, দম বন্ধ লাগছে খুব। মাহির বুঝতে পেরে দ্রুত সূচনাকে ফোন দেয়। সূচনা তার শাশুড়ি মায়ের সাথে কাজ করছিল। মাহির তাকে ফোন দিয়ে সবটা জানাতেই সূচনা এসে হৈমিকে তার আর মাহিরের রুমে নিয়ে যায়। বিছানায় আতশোয়াভাবে বসিয়ে দেয় হৈমিকে সূচনা। কিছুক্ষণের মধ্যে মাহির এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে হৈমিকে দেয়। হৈমি কোনো কথা না বলে পানিটা খেয়ে নেয়। তার খুব পানি পিপাসা পেয়েছিল। পানি খেয়ে একটু ঠিক লাগে। সূচনা ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে হৈমির পাশে বসে জিজ্ঞেস করে, খুব খারাপ লাগছে? না, ঠিক আছে। তোমার ফোনটা একটু দেবে আপু? ওনাকে ফোন করব। সূচনা ফোন এগিয়ে দিল। হৈমি দ্রুত ফোন করলো রুদ্রকে। শরীর খারাপ লাগছে শুনে রুদ্র তাকে সান্ত্বনা দিয়ে বলে 10 মিনিটের মধ্যে এসে যাবে। মায়ের নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হৈমির দিকে চেয়ে আছে নিষ্পলকভাবে। এই বাচ্চাটা নাকি কদিন পর এক বাচ্চার মা হয়ে যাবে। ভাবতে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে তার। ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠলে। সূচনা মাহিরের দিকে তাকাতে দেখতে পেলেও সে তৃপ্তি নিয়ে চেয়ে তৃপ্তিময় হাসি হাসছে। মানুষটা কত অদ্ভুত। ভালোবাসার মানুষকে পায়নি, অথচ না পাওয়া সেই মানুষটার পূর্ণতায় তার কত সুখ। একেই বোধহয় সত্যিকারের ভালোবাসা বলে। মাহিরের দিকে চেয়ে ভাবল সূচনা তাকানো দেখে মাহির অপ্রস্তুত হয়ে পড়ে। কাজের বাহানা দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। তার অবস্থা দেখে চাপা এক দীর্ঘশ্বাস ছাড়ে সূচনা। বিয়ে শেষ হতেই রুদ্র আর দেরি করে না, বেরিয়ে যায় হৈমিকে নিয়ে। শরীরটা বেশ খারাপ হয়ে গেছে হৈমির। ডক্টরকে ফোন করে সব জানাতে ডক্টর বলে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। বাড়ি ফিরবে সর্বপ্রথম তোয়ালে ভিজিয়ে হৈমির পুরো শরীর মুছে দেয় রুদ্র। তারপর দুজন মিলে শুয়ে পড়ে। কিন্তু ঘুম হয় না কারোরই। সারা রাত পেটে ব্যথায় চটপট করে যায় হৈমি। রুদ্র শুধু আল্লাহর কাছে সাহায্য চায়। তার হৈমির কষ্টটা যেন একটু কমিয়ে দেয় উপরওয়ালা। সেই দুয়াই করে যায় সর্বক্ষণ। স্ত্রীর গর্ভকালীন সময়ে বেদনা যদি ভাগ করে নেওয়ার কোনো উপায় থাকতো, রুদ্র তাহলে সেই উপায় যে কোনো মূল্যেই হোক কাজে লাগাতো। একটা বাচ্চা তার মাকে যেমন মা বলবে, বাবাকেও তেমন বাবা বলবে। সে বাবা মা উভয়েরই সন্তান হবে, অথচ তাকে পৃথিবীতে আনার জন্য সমস্ত লড়াই কিনা শুধু মাকেই করতে হবে। কান্না পায় রুদ্র। সহ্য হয় না হৈমির এই কষ্ট। প্রতিটি পুরুষ কত ভাগ্যবানই না হয়। একটা মেয়ে তার দেহের সাথে কত লড়াই করেই না তার স্বামীকে বাবা ডাক শোনার ভাগ্য দেয়। ইসলাম ধর্মে মা হিসেবে নারীকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। রুদ্র তার স্ত্রীর গর্ভকালীন কষ্ট দেখে স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়িয়েছে দ্বিগুণ। মায়েদের প্রতি তার শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে সীমাহীন। এই পৃথিবীর প্রতিটি পুরুষ যদি তার স্ত্রীর গর্ভকালীন যন্ত্রণার এক ভাগে উপলব্ধি করতে পারে, তাহলে কোনোদিন সে তার স্ত্রীকে ছোট করে দেখবে না। কোনোদিন তার স্ত্রীকে অসম্মান করার কথা ভাবতেও পারবে না। স্ত্রীর প্রতি স্নেহ, ভালোবাসা, সম্মান থাকবে অটুট। শেষ রাতের দিকে যখন হৈমি ঘুমিয়ে যায়, রুদ্র তার ঘুমন্ত চোখে মুখে চুমু খেয়ে বিড়বিড় করে বলে, মা আর স্ত্রীর মতন ত্যাগ এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে রাতে যখন বিছানায় গা এলিয়ে দেয়, ভাগ্যকে বড় স্বার্থপর মনে হয় সূচনা। তার গভীর দীর্ঘশ্বাসের শব্দ মাহিরের কান অবধি ঠিকই পৌঁছায়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। তার এই দীর্ঘশ্বাসের কারণ জানার ইচ্ছে হলেও জানতে পারেনি মাহির। দুজনের মাঝে বেশ দূরত্ব রয়েছে। মাহির সূচনার গা ঘেঁষে শুয়ে প্রতিদিন যে কথাটি বলে সেটি বলল। স্বামী স্ত্রীর মাঝে এত দূরত্ব বজায় রেখে ঘুমানো উচিত নয়। বিনিময়ে সূচনা তাকে এক দীর্ঘশ্বাস উপহার দিল। মাহির আজ না পেরে বলেই ফেলল, বিয়ের আগে আমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল, বিয়ের পর সেই সম্পর্কে ইতি টেনেছেন আপনি। ইতস্ততভাবে উঠে বসলো সূচনা। ফোনে ফ্ল্যাশ অন করে মাহিরের দিকে আলো দিয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসার জন্য কাউকে পাঠায়নি মাহির? মায়েরা উঠে বসলো সূচনার থেকে ফোন নিয়ে বালিশের ওপর রাখলো। দুজনে কেউই দুজনের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু একে অপরের কথোপকথন শুনতে পাচ্ছে। হঠাৎ এই প্রশ্ন? সবাইকে ভালোবাসার জন্য সবার মা থাকে, বাবা থাকে। বাবা মায়ের পরে আসে স্বামী, সন্তান। হৈমিকে দেখুন, মা নেই, বাবা নেই, কিন্তু ভালোবাসার জন্য রুদ্রকে ঠিক পাঠিয়ে দিয়েছে উপরওয়ালা। অপ্রকাশিতভাবে আপনিও ওকে ভালোবাসেন। আর কোল আলো করে কয়েকদিন পর ফুটফুটে একটা বাচ্চা আসবে। তার ভালোবাসার কোনো অভাব নেই। অথচ আমাকে দেখুন, মা মারা যাওয়ার পর খালামণির কাছে মানুষ হলাম। বাবা তার দ্বিতীয় স্ত্রী
এবং সে ঘরের সন্তান নিয়েই ব্যস্ত। কোনোদিন একটা খোঁজ নিয়ে দেখলেন না তার প্রথম সন্তান বেঁচে আছে না মরে গেছে। বিয়ের সময় কয়েকটা পোশাক আর গয়না পাঠিয়ে দিয়েই দায় এড়ালেন। মেয়েকে কার কাছে বিয়ে দেওয়া হচ্ছে, মেয়ে কোন বাড়ির বউ হচ্ছে, সেসব দেখা তো দূরের কথা, জানতেও চাইলেন না। মা মরে যাওয়ার পর বাবা কেন এত পর হয়ে যায় বলতে পারেন? মায়ের অনুপস্থিতিতে সন্তান কেন এত অবহেলিত? আমার এক বান্ধবীর বাবা নেই, কিন্তু মা আছে। সে তার মাকে নিয়ে ভীষণ সুখী। কই, তার মা তো বাবার অনুপস্থিতিতে তার সন্তানকে অবহেলা করছে না। পুরুষরা কেন এত স্বার্থপর বলতে পারেন? এত পাষাণ হৃদয় কেন হয় পুরুষদের? পুরুষরা পাষাণ হলেও সহ্য করা যায়, কিন্তু বাবারা পাষাণ হলে কি সহ্য করা যায় মাহের? সূচনার প্রতিটা কথা, প্রতিটা প্রশ্ন মাহিরের বুকে তীরের মতো বিঁধল। তার অভিযোগে কোথাও না কোথাও সেও রয়েছে। তাকে যেন কাঠগড়ায় দাঁড় করিয়েছে আজ সূচনা। কিন্তু কেন? আল্লাহ তাআলা সবার ভাগ্যে সবটা রাখে না সূচনা। আপনার মা নেই তো কি হয়েছে? আমার মা কি আপনার মা নয়? আমার বাবা কি আপনার বাবা নয়? তারা কি আপনাকে ভালোবাসে না? নিঃশব্দে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে সূচনা। তার ভেতরের কষ্টটা হয়তো সে কোনোদিন মাহেরকে বোঝাতে পারবে না। সূচনার নীরবতা দেখে মাহের প্রশ্ন করলো, আপনাকে সবাই খুব ভালোবাসে সূচনা, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না। আপনি বাসেন? ভাঙা আওয়াজে প্রশ্ন করলো সূচনা। একটু দমে গেল মাহের। মায়ের উত্তর না পেয়ে তাচ্ছিল্য আসলো সূচনা। বলল, আপনার মনে তো অন্য কেউ রয়েছে। এমন প্রশ্ন করা উচিত হয়নি আমার। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। সূচনা শুতে যাবে তখনই মাহের শান্ত গলায় বলল, আমার শেষ জীবনের সঙ্গীকে যদি আমি ভালোই না বাসতে পারি, তাহলে মানুষ হিসেবে আমি খুবই জঘন্য একজন। আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি, আমি আমার স্ত্রীকে যথেষ্ট রেসপেক্ট করি, তাই তার ইচ্ছেকে অবমূল্যায়ন করি না কখনোই। চমকে উঠল সূচনা। বুকের ভেতরটায় কি যেন চেপে ধরলো তার। প্রশ্ন করে ফেলল, কিসের ইচ্ছে? উত্তরে মাহের বলল, যেদিন আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেদিনের প্রতিটি কথা স্মরণ করুন। ধীরে ধীরে সব কথা স্মরণ করে সূচনা। বিস্ময় চোখে তাকায় মাহিরের দিকে। মাহির এক দীর্ঘশ্বাস শেষে নিজ স্থানে শুয়ে পড়ে। অভিমানে কান্না পায় সূচনার। সেও শুয়ে পড়ে। মাহির তার গা ঘেঁষে শুতে সে সরে যায়। তীক্ষ্ণ গলায় বলে, আপনিও স্মরণ করুন সেদিনের কথাগুলো। খুব তো বলেছিলেন আপনার স্ত্রী যদি একটা সন্তান চায় তা দিতে বাধ্য আপনি, তাহলে এখন কেন বাধ্য হচ্ছেন না? মৃদু হাসে মাহির। দুহাতে বুকে জড়িয়ে নেয় সূচনাকে। মৃদু স্বরে বলে, আমার বউ তো আর ইচ্ছের কথা জানায়নি, তাহলে বাধ্য হব কি করে? হু হু করে কেঁদে ওঠে সূচনা। মাহির চমকে যায়। কান্নার কারণ জিজ্ঞেস করার আগে সূচনা বলে, আমাকে একটা বাচ্চা দিবেন প্লিজ? আমার একটা বাচ্চা চাই, নিঃস্বার্থ ভালোবাসা চাই আমার। প্লিজ মাহের, মা ডাক শুনতে দিন আমায়। আমি আপনার নিজের মাকে প্রাণ খুলে ডাকতে পারিনি, কিন্তু আমি আমার বাচ্চার প্রাণ খোলার মা ডাক শুনতে চাই। সূচনার কপালে ভালোবাসার পরশ রেখে দিল মাহির। চোখের পানি মুছে দিয়ে বলল, বাচ্চার নিঃস্বার্থ ভালোবাসা পেতে হলে আগে বাচ্চার বাবা নিঃস্বার্থ ভালোবাসা পেতে হবে। বাচ্চার বাবা নিঃস্বার্থ ভালোবাসা না পেলে বাচ্চাও নিঃস্বার্থভাবে ভালোবাসবে না।